ওই, তোর বউকে তালাক দিলে আমিও বিয়ে করব। তখন হুট করে ওর শাড়ির পেছনের পিনটা খুলে গেল, যার জন্য ওর পেট আর কোমর দেখা যেতে লাগলো। আর বাঙালিভাবে শাড়ি পরলে কোমর আর পিঠ দেখাই যায়। ম্যান খেয়াল করলো না। নীরের তো দেখি মেজাজ খারাপ হয়ে গেল। ম্যান ওর দিকে তাকাচ্ছেও না, যে বলবে। নীর উঠে ম্যানের কাছে যেতে লাগলো, কিন্তু ম্যারিন তখন আকাশকে চা দিচ্ছে। ওকে জাস্ট ক্রস করে চা দিচ্ছিল রাব্বিকে। তখন অসভ্য আকাশ ম্যারিনের খোলা কোমরের হাত দিল। ম্যারিন ঘুরে থাপ্পড় দেবে তার আগেই নীর এসে আকাশকে বেদরক পিটানো শুরু করলো। ইমান ছাড়া বাকি বন্ধুরা এসে আটকালো। তুই এই মেয়ের জন্য 17 বছর বন্ধুর গায়ে হাত উঠালি? কে হয় ও তোর? বল, কে হয় এই বাজে মেয়েটা তোর? এটা শুনে ম্যারিন অবাক হয়ে নীরের দিকে ঘুরলো। বউ? এ মেয়ে কারো ঘরে বউ হওয়ার উপযোগ্য না। এই মেয়ে তো... আর বলতে পারলো না। নীর রাব্বিকেও পিটাতে লাগলো। নীর সবগুলোকে পিটাতে লাগলো। ইমন দর্শক হয়ে দেখছে। আর ম্যারিনোর সময় তো তখন থেমে গেছে, যখন নীর বলেছে ও আমার বউ। মারামারির শব্দ পেয়ে নিহাল নীলিমা ছুটে এলো। ততক্ষণে নীর সবটাকে সাবান ছাড়াই ধোলাই করে ফেলেছে। বহু কষ্টে নীরকে থামালো। মারাত্মকভাবে আহত বন্ধুদের চলে যাবার আগে বলে গেল, আজ থেকে তোর দুশ্মনের নামের তালিকায় আমাদের যোগ করে নিস। ওরা যেতে নীর ম্যারিনকে কাঁধে করে রুমে নিয়ে গেল। কি হলো? ম্যারিনকে রুমে নিয়ে দাঁড় করিয়ে এক টান দিয়ে ওর শাড়িটা খুলে ফেললো। এরপর আগুন দিয়ে শাড়িটা ফুরিয়ে দিল। নিজের শরীর দেখানোর খুব শখ থাকলে আমাকে তালাক দিয়ে কোনো পতিতালয়ে গিয়ে দেখাবা। তোমার সবটা দেখে বলা আমার অধিকার, বুঝেছ? আর যদি কখনো শাড়ি পরতে দেখেছি তো এই শাড়ির জায়গায় তোমাকে পুড়িয়ে ফেলে তারপর নিজেকেও শেষ করে দেবো। মাইন্ড ইট। বলে নীর গাড়ি নিয়ে বের হয়ে গেল। আজকে নীরের কথা ম্যারিনের চোখ পানি চলে এলো। না কষ্টেরও না, আনন্দের, মহা আনন্দের। নীর ওকে বউ বলে মেনেছে। এর জন্য নিজের 17 বছর বন্ধুদেরও মেরেছে। এর থেকে সুখের ম্যারিনের জন্য আর কিছুই না। ম্যারিনের সুখের আজকে কোনো সীমা নেই। খুশিতে বাসা হারিয়ে ফেলেছে, স্থির হয়ে গেছে। রাত 11টা। নীর ফিরে এলো। দেখতে পেল ম্যারিন এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে, যেভাবে ওকে রেখে গিয়েছিল। নীর অবাক হয়ে গেল, ধীর পায়ে ম্যারিনের কাছে গেল। ব্যাস, নীর এই এক ডাক দেওয়ার দেরি আছে। ম্যারিন নীরের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। ম্যারিন নীরকে জোরে জোরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। নীর অবাক হয়ে গেল। নীর ম্যারিনকে নিজের সাথে মিশিয়ে নিল। কাঁদতে কাঁদতে ম্যারিন নীরের বুকে অজ্ঞান হয়ে গেল। নীর ম্যারিনকে খাটে শুইয়ে দিল। এরপর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, সূর্য, রাব্বি তিনজনের নাজেহাল অবস্থা। তিনজনকে ফুটান্ত গরম পানি 2 ফুট উপরে উল্টা ঝুলিয়ে রাখা হয়েছে। তিনজন ক্ষমা করে দাও। চুপ! তোর সাহস কি করে হয় আমার নীরকে হুমকি দেয়ার? বল। ভুল। তোদের আমি এমন হাল করব যে তোরা আর কখনো নিজের পায়ে চলতে পারবি না। করে দাও বলছে। কিছুদিন পর নীর এখন ম্যারিনের পাগলামো ভালোবাসা এনজয় করে। একা বসে থাকলে অজান্তে ম্যারিনের কথাই ভাবে, হেসে দেয়। ভালোই চলছিল ওদের জীবন। একদিন নীর ম্যারিনকে ক্লাসে নিচ্ছে। ম্যারিনও মনোযোগ দিয়ে ক্লাস করছে। তখন একটা SMS পেয়ে ম্যারিন 1 সেকেন্ড দেরি না করে বেরিয়ে গেল। নীর কত ডাকলো, তবুও দাঁড়ালো না। হাসপাতালে কণিকার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কেউ যদি ওকে একটা কিডনি দেয় তবে সে বাঁচতে পারবে। কিন্তু আফসোস, কোথাও O+ রক্তের গ্রুপধারী ব্যক্তির কিডনি পাওয়া যাচ্ছে না। কোভিডের মাথা নষ্ট। ডক্টর রনি কেবিনে বসে ভাবছেন। তখনই ঝড়ের বেগে ম্যারিন রুমে ঢুকলো। আরে ম্যারিন, তুমি? ডাক্তার, আমার আম্মুকে বাঁচান। শান্ত হও, আমরা চেষ্টা করছি, কিন্তু কিডনি কোথায় পাবো? কে দিবে কিডনি?
আমি দেব কিডনি। হ্যাঁ, দেব কিডনি। তুমি দিবে কিডনি? হ্যাঁ, আমার আম্মু, তাই আমিই দেব কিডনি। অসম্ভব, তা কোনো দিনই হয় না। কেন হয় না ডাক্তার? আমি তার মেয়ে, ব্লাড গ্রুপও এক, তাহলে কেন অসম্ভব? কারণ এটা করলে ওনার বাঁচার সম্ভাবনা 100% থাকলেও তোমার বাঁচার সম্ভাবনা 0%। কারণ তোমার বিপি একদম লো, আর সেই সাথে রক্ত স্বল্পতা। তুমি একটা এমবিবিএস স্টুডেন্ট হয়েও তুমি জানো না যে কারো সার্জারি করতে হলে প্রেশার নর্মাল করে নিতে হয়। তোমার বিপি তো কখনোই নর্মাল হয় না, কারণ তোমার ইমপ্রেশন সিস্টেম একদম দুর্বল। একজন বাঁচাতে গিয়ে আমি অন্যজনকে মারতে পারবো না। আমি মরলে মরবো, কিন্তু আমার আম্মুকে বাঁচাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে কাকে বাঁচাতে চাইছ। না রনিদা, আমি ভুলিনি, আমি জানি। আমি আমার মাকে বাঁচাতে চাইছি। আমি জানি না কোনো মা বাবা তাদের সন্তানের সকল ভুল মাফ করতে পারে কিনা। আমি জানি না কোনো সন্তান মা বাবার সকল ভুল মাফ করতে পারে কিনা। আমি কেবল এটা জানি যে মা বাবাই হয়, ভালো মন্দ হয় না। কারণ আম্মুর কিছু হয়ে গেলে আমি কেবল আমার আম্মুকেই না, আমার বাবাকেও হারাবো। কারণ আমার বাবা আম্মুকে অসম্ভব ভালোবাসে। হ্যাঁ, তাদের হয়তো বাবা মা ডাকিনি, কিন্তু তাই বলে কি তারা আমার বাবা মা না? তাদেরকে নাইবা বাবা মা বলে ডাকতে পারলাম, তাদেরকে চোখে দেখতে তো পারবো। প্লিজ বাঁচান। যদি আপনি না করেন তবে কাউকে না কাউকে দিয়ে তো আমি এই সার্জারি অবশ্যই করাবো। আমার আম্মুর তো কিচ্ছু হতে দিব না। তখন আপনার কি হবে? আমি আপনাকে ধ্বংস করে দিব। রনি জানে ম্যারেন যেটা বলে সেটাই করে। থ্যাংক ইউ। আর একটা কাজ করবে, বাবাকে বলবে যে কিডনি একটা মৃত ব্যক্তির। কারণ আমার কিডনি জানলে আম্মু কখনোই রাজি হবে না। আর তাছাড়াও আমি তাদের কাছে মৃত। রনি ম্যারেনের পা ধরে সালাম করতে গেল। ম্যারেন সরে গেল। এ কি করছো রনিদা? কোনো সন্তান যে তার বাবা মাকে এতটা ভালোবাসতে পারে সেটা তোমাকে না দেখলে জানতাম না। তোমার মতো সন্তান পাওয়া ভাগ্যের বিষয়। আল্লাহ যদি সহায় থাকে তবে আমি, কণিকা আন্টি আর তোমাকে দুজনকেই উটি থেকে বাঁচিয়ে ফেরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সার্জারি শুরু হলো। রনি ম্যারেনের বলে দেওয়া কথাগুলোই বলল। কেউ জানে না সত্যটা কি, একজন ছাড়া, আর সে হলো দাদু ভাই। হ্যাঁ, ম্যারেন কবির কণিকাকে অনেক ভালোবাসে। কণিকা কবির ম্যারেনকে যতটা ঘৃণা করে, ম্যারেন তার চেয়ে 1000 গুণ বেশি ওদের ভালোবাসে। ম্যারেন কখনো ওদের ঘৃণা করেনি, নিজের সুস্থতার আগে ওদের কথা ভাবছে। 4 জন বডিগার্ড ঠিক করেছে যারা কবির কণিকার চোখের আড়ালে ওদের ছায়া হয়ে থাকে, নিরাপত্তা দেয় যেন একটা মাছি ওদের কোনো ক্ষতি করতে না পারে। শুধু তাই নয়, কবির কণিকার কথা ভেবেই ম্যারেন নীরাকে জানে মারেনি। নীরার জঘন্য কাজের জন্য ম্যারেন নীরাকে জানে মারতে গিয়েও নীরার জঘন্য কাজের জন্য ম্যারেন নীরাকে জানে না মেরেও গিয়ে দেখে যে নীরার সাধারণ একটা অ্যাক্সিডেন্টে কবির কণিকা জান যায়। যদি ম্যারেন মেরেই ফেলে তবে যে ওদেরকে বাঁচানোই যাবে না, সেটা ম্যারেন ঠিকই বুঝেছিল। তাই এত পাওয়ার থাকতেও ম্যারেন নীরার কোনো ক্ষতিই করেনি। কারণ ম্যারেন কবির কণিকাকে কোনোভাবেই হারাতে পারবে না। কিন্তু যখন নীরের কথা এলো তখন কেন যেন নীরাকে অপারেশন চলছে, নীর খবর পেয়ে ছুটে এসেছে। ওর মা বাবাও নীর খবরটা পেয়ে মনে করেছিল ম্যারেন হয়তো কণিকার দেখতে এসেছে, কিন্তু হাসপাতালে এসে ম্যারেন দেখতে না পেয়ে হতাশ হলো। অপারেশন শেষ হলো। দাদু ভাইয়ের ভীষণ চিন্তা হয়েছে, তবু কাউকে কিছুই বলতে দেয়নি। এদিকে নিয়ে যেন কেমন একটা ফিল করছে। তবে আল্লাহর রহমতে এবং ডাক্তারের পারদর্শিতার জন্য ম্যারেন সুস্থ হলো। 10 দিন পর নীরের চোখে ঘুম নেই। কোথায় গেল ম্যারেন? খোঁজ নেওয়ার চেষ্টা করছে, যদিও জন নিজেই ফোন করে বলেছে যে ম্যারেন কোনো একটা কাজে ঢাকার বাইরে গেছে, কিন্তু তবুও কেন যেন ওর মন মানছে না। খুব চিন্তা হচ্ছে, কিন্তু কেন? আজকে 10 দিন পর ম্যারেন ফিরল। নীর বারান্দায় দাঁড়িয়েছিল। ম্যারেনকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে নিচে গেল। ম্যারেন ভিতরে ঢুকতেই জড়িয়ে ধরলো।
মেরিন, তুমি ঠিক আছো তো? হাম। তুমি কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? আমি কিছু জিজ্ঞেস করছি, জবাব দাও। মেরিন কখনো কাউকে কোনো জবাব দেয় না, দিতে বাধ্য নয়। স্বামী। হুম। বলেই ম্যারিন ওয়াশরুমে চলে গেল। ম্যারিন ওয়াশরুম থেকে বেরিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। নীর অনেক অবাক হলো। ম্যারিনের চোখে মুখে অসুস্থতার ছাপ। 3 দিন পর ম্যারিন নিজের গানটা পরিষ্কার করছে। এই 3 দিনে ম্যারিন ক্লাস করতেও যায়নি। মেরিন, সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে? আগেই বলেছি যে মেরিন কাউকে জবাব দিতে বাধ্য না। মেরিন কাউকে কখনো কারো কাছে জবাবদিহি করে না। আমার কাছে মনে হয়। কারো কাছে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? নিজের জীবনের থেকেও বেশি। মিথ্যা, একদম মিথ্যা। আমি তোমার জন্য কেবল নেশা, তোমার জেদ, নীরাকে কষ্ট দেওয়ার বাহানা। যেটা আপনি মনে করেন। তবে ছেড়ে দাও আমাকে। এই জীবনে সম্ভব না। এমনকি যদি আবার কখনো জন্ম হয় তখনও ছাড়তে পারবো না। তাহলে বলছো না কেন যে কোথায় ছিলে? আমি মনে মনে ভাবলাম জানতে আমাকে হবেই যে কোথায় গিয়েছিলে তুমি। কেন যেন আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে খুব আহম জিনিস তুমি লুকোচ্ছ আমার কাছ থেকে। কার সাথে ছিলে তুমি? মানেটা স্পষ্ট, কার সাথে ছিলে? কোন ছেলের সাথে ছিলে? মানে নীর, আপনি জানেন আপনি কি বলছেন? কাকে বলছেন? জানি, আমি তোমাকে বলছি। আপনার কি মনে হয় আমি কোনো ছেলের সাথে? না মনে হওয়ার কোনো কারণ তো নেই, তোমার মতো মেয়ে সবই পারে। আমি মনে মনে ভাবলাম সরি মেরিন, কিন্তু আমাকে জানতেই হবে যে তুমি কোথায় ছিলে, তাই এটা ছাড়া আমার কোনো পথ খোলা নেই। কি বললেন আপনি? আমার মতো মেয়ে সব পারে? ভালো। কি ভালো? হয় কি ভালো? তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? অধিকারের কথা কেন আসবে নীর? মেরিন তো পুরোটাই নীরের। ও রিয়েলি? মেরিন কখনোই নিলেন না। নীর কেবল মেরিনের খেলার পুতুল, যা দিয়ে খেলতে মন চাইছে তাই খেলছে। যেদিন মন ভরে যাবে সেদিন ছুঁড়ে ফেলে দেবে। না নীর, এমন করে বলবেন না। আপনি আমার সব নীর, আপনি আমার জীবন। আপনি চাইলে আমি জীবনও দিয়ে দিতে পারি। জীবন? সে তো অনেক বড় কিছু। শুধু একটা ছোট্ট জবাব চেয়েছি, তাই দিচ্ছ না। আরে তো জীবন। সত্যি কি জানো, তুমি আমাকে বলেছিলে না যে আমি নীরাকে কখনো ভালোবাসিনি। আজকে আমি তোমাকে বলছি যে তুমি মেরিন কখনো আমাকে ভালোবাসোনি। তুমি কাউকে কখনো ভালোবাসতে পারো না। ভুল নীর, আমি আপনাকে ভালোবাসি। মানি না, বিশ্বাস করি না। ভালোবাসলে তুমি আপনি বিশ্বাস করুন নীর, একটা বার বিশ্বাস করুন। বললাম তো আপনি চাইলে আমি জীবনটাও দিয়ে দিতে পারি, 2টা জিনিস ছাড়া। এই 1 জবাব, আর 2 আপনাকে ডিভোর্স। জানা হয়ে গেছে, জীবন দিয়ে দেবো। আপনার মনে হয় না আমি আপনার জন্য জীবনও দিতে পারি? আমার মনে হয় না যে তুমি আমাকে ভালোবাসো। ও আচ্ছা, আমি যদি আমার জান দিয়ে দেই আপনাকে উৎসর্গ করে, তবে মানবেন তো যে আমি আপনাকে ভালোবাসি? আমার ভালোবাসার প্রমাণ হিসেবে কি আপনি আমায় জীবন চান? আমি আমার প্রমাণ পেয়ে গেছি, জীবন। তুমি ভালোবাসার মানেই বোঝো না। তুমি আর কি জীবন দেবে? জীবন তো দেওয়া দরকার আমার, কারণ তোমার মতো কারোর কাছে থাকা চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বলে রুম থেকে বের হলো। ঘুরতে গুলির আওয়াজ শুনতে পেল। নীর পিছনে ঘুরল। ঘুরে ম্যারিন বলে চিৎকার করে দৌড়ে ম্যারিনের কাছে গেল। এটা এটা কি করলে তুমি? কেন বুঝলে না মেরিন যে আমার উদ্দেশ্যটা কি ছিল? কেন আমি তোমাকে বোঝাতে পারিনি? তখন ডাক্তার বেরিয়ে এলো। পেশেন্টের গুলি কিভাবে লাগলো বলুন। আমার মেরিনকে বাঁচান ডাক্তার। বাঁচাবো? লজ্জা করে না এই কথা বলতে? কি হন আপনি রুগীর? স্বামী। স্বামী? কেমন স্বামী আপনি? যে স্ত্রী 12 থেকে 15 দিন হলো কিডনি অপারেশন হয়েছে,
নিজের কিডনি দান করেছে। তাকে কিভাবে গুলি খেতে দিলেন বলুন। ডাক্তার চলে গেল। নীর অঙ্ক মিলাতে লাগলো। তার মানে ওর সন্দেহ ঠিক যে কণিকার ম্যারিনের কিডনি দিয়েছে। ম্যারিন ঘৃণার ম্যারিন নয়। নীর কিডনি? হ্যাঁ বাবা, কণিকা খানকে মেরিনি কিডনি দিয়েছে। 1 মাস পর। ম্যারিন 1 মাস ধরে কোমায় আছে। নীর এই 1 মাসে ম্যারিনকে ছেড়ে একবারের জন্য বাড়িতে যায়নি। এই হাসপাতালকে বাড়ি ভেবে আর ম্যারিনের কেবিনের রুমে ভেবে এখানেই পড়ে আছে। দেখলো ম্যারিনের হাত নড়ছে। বুঝতে পারলো যে ম্যারিন কোমা থেকে বেরিয়ে এসেছে। নীর খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিল। ম্যারিনের সুবিধার জন্যই ওকে এই মুহূর্তে আবার ইনজেকশন দেওয়া হলো। 4 ঘন্টা পর ম্যারিন দাদুভাই বলে চিৎকার করে উঠল। আর দেখলো যে ওর সামনে সবাই বসে আছে, এমনকি কবির কণিকাও। ওর হাত নীরের হাতের মুঠোয়। ম্যারিন অবাক হলো। তবু ম্যারিন অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, আমার দাদু ভাইটা কোথায়? মেরিন, এখন তোমার কেমন লাগছে? খারাপ টারাপ লাগছে না তো? আরে রাখুন ভালো খারাপ, আগে বলুন আমার দাদু ভাই কোথায়? ও মামুনি, আগে বলো না আমার দাদু ভাইটা কোথায়? কি হলো বলো, বলো দাদু ভাই কোথায়? হেই, ডোন্ট টাচ। নীর বলুন না দাদু ভাই কোথায়? তোমরা কেউ কিছু বলছো না কেন? জন 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 কোথায় মরেছে? জন জন যদি আমাকে উঠে তোমার কাছে যেতে হয় তবে আই সোয়ার জন। কোথায় মরেছিলে? দাদু ভাই কোথায়? কি হলো বলো। জন বলছে না কেন দাদু ভাই কোথায়? জন যদি খুন না হতে চাও, জন যদি খুন না হতে চাও আমার হাতে, বলো কোথায় দাদু ভাই? আমি কিন্তু প্রলয় শুরু করব জন, ভালো মতো বলো কোথায় দাদু ভাই? জন যখন এসে বলল যে ম্যারিনের গুলি লেগেছে, তখন এই মুহূর্তে দাদুভাই হার্ট অ্যাটাক করেছে। কারণ যে মেয়ের 15 দিন আগে মেজর অপারেশন হয়েছে, সেই মেয়ের গুলি লাগা মানেই তো মৃত্যু। তাই দাদুভাই এই খবরটা মেনে নিতে পারেনি, তখনই মারা যান। কথাটা শুনতে ম্যারিন জনকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। তোমার সাহস কিভাবে হয় এই ফালতু কথা বলার? বলো, সাহস খুব বেড়ে গেছে না? আরে দেখুন না নীর, পাগল জন কি বলছে? আমার দাদু ভাই মারা গেছে, আমার দাদু ভাই মারা গেছে। পাগল, এই তুমি সরো তো, সরো। তুমি এখন আমার চোখের সামনে থাকলে নির্ঘাত আমি তোমাকে জানে মেরে দিব। সরো তো, সরো সরো সরো। এই নীর, ওকে সরতে বলেন তো, আমার ওকে সহ্য হচ্ছে না। এই জন তুই যা যা যা। এই ডোন্ট টাচ মি। নীর, এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন তো। এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন তো। জন, এদের গলা ধাক্কা দিয়ে বের করো তো। এদের দেখলে আমার ঘৃণা করে। আজব তো। এই, তুমি কি আজকে বাসায় থেকে ঠিক করে এসেছো যে আমার হাতে মরবে? একটা কথাও শুনছো না, আবার পাগলের মতো প্রলাপ বলছো। মেরিন, মেরিন, তুমি আগে শান্ত হতো, শান্ত হও। কিসের শান্ত হব? এই জন এত খাটিয়া কথা বললো আর আমি শান্ত থাকবো? বেবুনিয়াদ কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা নয় মেরিন, সত্যি দাদু ভাই আর নেই। কথাটা বলতে ম্যারিন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীর, একদম ফালতু কথা বলবেন না। মেরিন, অ্যাকসেপ্ট দিস, দাদু ভাই আর নেই, মারা গেছেন। অসম্ভব, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। বলেই পাগলের মতো হাত থেকে ক্যানেলা খুলে পাগলের মতো দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কেউ থামাতে পারলো না। একটা ট্যাক্সি করে খানবাড়ির পারিবারিক কবরস্থানে গেল। বাকিরাও গেল। গিয়ে দেখলো দাদি কবরের পাশে একটা নতুন কবর, নাম প্লেটে শাহজাহান খান লেখা। এরপর ম্যারিন পাগলের মতো হাসতে লাগলো। স্বার্থপর, 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 সবাই স্বার্থপর। তুমিও স্বার্থপর, কারণ তুমিও তো কবির খানেরই ছেলে, তাই তুমিও স্বার্থপর। কথা বলো না। আরি খুব চালাক না? ভালো মতোই জানো যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না।
আর ঠিকই ভাবছো। বলে মেরিন দাদু ভাইয়ের কবরের উপর সমান্তরালভাবে শুয়ে পড়ল। মেরিন, উঠো কি চাই? উঠো। কবরের উপর শুয়ে থাকলে দাদু ভাইয়ের আত্মা যে কষ্ট পাবে। শাট আপ, আমাকে ঘুমাতে দিন, আমার ঘুম পাচ্ছে। আজব তো। মেরিন, বাস্তবটা মেনে নাও। সত্যিটা এটাই যে দাদু ভাই আর আমাদের মাঝে নেই। মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। নীর ম্যারনকে টেনে তুলল। নীর ম্যারনকে ঝাঁকিয়ে কথাটা বলল। কথাটা শুনে ম্যারন স্তব্ধ হয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল। দেখো, কেউ চিরদিন বেঁচে থাকে না। আমার দাদু ভাই দিদাও চলে গেছে। নীর কি বলছে? ম্যারন কিছুই শুনছে না। ম্যারন আস্তে করে নীরের কাঁধে থেকে নীরের হাতটা সরিয়ে সোজা সামনে হেঁটে গেল। 2.5 মাস পর। এই 2.5 মাসে ম্যারন নিজের রুমে থেকে বের হয়নি, কারোর সাথে কোনো কথাও বলেনি, কাঁদেও নি, হাসেও নি। জীবন্ত লাশ হয়ে গেছে। নীর খাইয়ে দিল খায়, তেমন ভাবে ঘুমায়। পলকেই যেন ফেলতে ভুলে গেছে ম্যারেন। নীর এখন কেবল সেই রাগী ভয়ঙ্করী ম্যারেনকে মিস করে, যে অপলক ওর দিকে তাকিয়ে থাকে, রোজ রাতে জোর করে ওর বুকে মাথা রাখতো। সকালবেলায় গুড মর্নিং, যখন তখন ওর কোলে বসা, ওর প্লেট থেকে খাবার খাওয়া, সবটা যা এখন শুধু নীরের কল্পনা। মিস্টার অ্যান্ড মিসেস খান, আপনারা এখানে? মেরিনের মা বাবা? লাইক রিয়েলি? কোন দিক দিয়ে? কোন বাবা তার মেয়েকে বলতে পারে যে তার রক্তে বিষ আছে? কোন মা ভাগ্নির জন্য মেয়েকে তালাক করতে চায়? সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান সন্তানই হয়। কিন্তু এনারা নিজের মেয়ে রেখে অন্য মেয়ে নিয়ে মাতামাতি করেছে। বাবা, আমার মেয়েটাকে সুস্থ করে তুলো প্লিজ। মেয়ে? লজ্জা করে না ওকে মেয়ে বলতে? তোমরা জানো ও একটা মানসিক রোগী, সাইকো। আমি ড্যাম শিওর সে জন্য তোমরাই দায়ী। তোমরা দুজনই মেরিনের অপরাধী, এমনকি আমি নিজেও। পরের দিন থেকে নীর ম্যারেনের সাথে কথা বলতে শুরু করলো। ফিজিক্যালি ভাবে ম্যারনকে হ্যান্ডেল করতে লাগলো, কিন্তু ম্যারন একটু স্বাভাবিক হলো না। 7 দিন পর ম্যারন নীরের রুমে মিনি ট্রাক্সার এ দাঁড়িয়ে আছে। জোরে 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 বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি হবে। নীর ধীরে ধীরে পায়ে হেঁটে গিয়ে ম্যারনের পাশে দাঁড়ালো। নীর ম্যারনকে নিজের দিকে ঘোরালো, ম্যারন কাঁধে হাত রাখলো। মেরিন, মৃত্যু মানুষের জীবনের সব থেকে বড় সত্য। সব কিছুরই শুরু আছে, আবার শেষও আছে। তাই কোনো কিছুকে মোকাবেলা করা দরকার। কোরআন শরীফে একটা আয়াত আছে, আর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সব থেকে বড় সত্য। মেরিন, কান্না করো, কারণ তোমার দাদু ভাই মারা গেছে। সে আর কোনো দিন ফিরে আসবে না। তোমাকে কখনো আর দিদি ভাই বলে ডাকবে না। মনে করো দাদু ভাই তোমাকে কতটা ভালোবেসেছে, ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, তোমার ভালো চেয়েছে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সে চলে গেছে। মেরিন, চলে গেছে, মারা গেছে। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? তোমার দাদু ভাই মারা গেছে, আর কখনো সে ফিরবে না। তুমি তাকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। বুঝেছো তুমি? শুনতে পাচ্ছ তুমি? দাদু ভাই মারা গেছে। কান্না করো মেরিন, মেরিন। ম্যারনের চোখের সামনে দাদু ভাইয়ের স্মৃতি বেশি উঠলো। দাদু ভাইয়ের সাথে কাটানো সব স্মৃতি চোখের সামনে জল জল করতে লাগলো। দাদু ভাই মারা গেছে? কিন্তু কেন? এখন কে আমাকে ভালোবাসবে? কার কোলে মাথা রেখে, কার কোলে মাথা রাখবো? কাকে কি গল্প শোনাবে? আমি যে একদম একা, আমার আর আপন কেউ রইল না। দাদু ভাই কেন চলে গেলে? তুমি ওকে আমার উপর বিরক্ত হয়ে গিয়েছিলে। এখন আমি কাকে দাদু ভাই বাবা বলে রাখবো? আমার যে কেউ নেই। ও নীর, ও নীর, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন। আমি সত্যি সত্যি কথা দিলাম, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন না। আমার দাদু ভাই ছাড়া যে আমার কেউ নেই।
দাদু ভাই, ও দাদু ভাই। কান্না করো মেরিন, কান্না করো, মনটা হালকা হবে। তোমার আপন বলতে এখন আমি আছি মেরিন। মেরিনের নীড় আছে। আমি তোমার সকল দুঃখের অবসান ঘটাবো। সেই সাথে মেরিনের ঘৃণার মেরিন হওয়ার পিছনের কারণ অনুধাবন করব। তোমাকে নিজের করে নেব, ভালোবাসবো। নীর কিছু একটা ভেবে কবরস্থানে গেল। দেখলো যে ওখানে মেরিন গাড়ি দাঁড় করানো। নীর ভেতরে ঢুকলো। ঢুকে অবাক হয়ে গেল। দেখলো যে দাদু ভাইয়ের পাশে মেরিন আরো একটা মাটি খুঁড়ছে। তুমি এখানে? মেরিন আমার কথায় কান্না দিয়ে নিজের কাজই করছে। কি করছোটা কি? কবর খুঁড়ছি, কবর। কবর? কিসের কবর? মেরিনের কবর। হোয়াট? পাগল হয়ে গেছো? রাখো এটা। আচ্ছা বলে নীর মেরিনের হাত থেকে নিতে গেলে মেরিন সরে গেল। সরেন সামনে থেকে। জীবনে প্রথম কোনো ভালো কাজ করছি। মেরিন সৎকার, একদম বাধা দিতে আসবেন না। পাগলামি করে না মেরিন। মেরিন তবুও মেরিন আমার কথা শুনছে না। সে মাটি খুঁড়ছে আর বলছে, পাগলামি? কিসের পাগলামি? আমি ঠিকই আছি। আমি জানি আমার কবরও কেউ খুঁড়তে আসবে না, আর জানাজাও কেউ দিতে আসবে না, কারণ আমি ঘৃণার মেরিন। আর তাই আমার নিজের কবর আমি নিজেই খুঁড়ছি। এরপর কবরে ঢুকে যাব, ঢুকে নিজেকে শুট করে দিব। আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে ওটা কেড়ে নেওয়ার? আমার অনেক সাহস। চলো বাসায় চলো, আমাদের বাসা। বাসা? কার বাসা? ওটা তো আমার ঠিকানা না। কোনোটাই তো আমার ঠিকানা না। আমার তো কোনো ঠিকানা নেই। তবে আজ থেকে হবে এই কবরস্থান। প্লেটে লেখা থাকবে মেরিন বন্যা, মরহুমা মেরিন বন্যা, দ্য লেট মেরিন বন্যা। মেরিন, আমি জানি তোমার কষ্ট লাগছে। কষ্ট কিসের? আমার কোনো কষ্ট ছিল না, আর না আছে। আজকের পর থেকে থাকবেও না। সব কষ্ট মাটির নিচে চাপা পড়ে যাবে। মেরিন, দাদুভাই হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে সব সময় থাকবে। তাকে বাঁচিয়ে রাখতেই হবে। আপনার নীতি কথা বন্ধ করেন, যান এখান থেকে। আমিও চলে যাব আমার দাদু ভাইয়ের কাছে। আর জ্বালাবো না আপনাদের। মেরিন নামের আগুন আজকে চিরতরে নিভে যাবে। কিন্তু আমি যে জ্বলতে চাই মেরিন নামের আগুনে, জ্বলে ছারখার হতে চাই। ভালোগিরি দেখাচ্ছেন? মনুষ্যত্ব দেখাতে এসেছেন? লাভ নেই। আপনাকে আমি ভালোবাসি। আমি শুধুই আপনার, কিন্তু আপনি আমার না। যে আমার ছিল সে দেবতা আজকে চলে গেছে। কিন্তু সেই দেবতার পূজার ফুল দেবতা স্বয়ং আমাদের হাতে দিয়ে গেছে। আমি কোনো ফুল নই, আল্লাহ তাআলার প্রথম এবং শেষ ফুল। আমাকে আমার কাজ করতে দিন, মরতে দিন। না, দেব না। তোমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে? কার জন্য বাঁচবো? যার জন্য বেঁচেছিলাম সে নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তাই বাঁচার কারণ নেই। বাঁচার কারণ নেই? তবে আমি কে? আমাকে না ভালোবাসো? আমি কি বাঁচার কারণ নই? না না, আপনি আমার বাঁচার কারণ না। আপনি আমার ভালো থাকার কারণ। আপনি আমার নিঃশ্বাস নেওয়ার কারণ, আমার প্রয়োজন, আমার চোখের নেশা, আমার মনের খোরাক। এর আগে আমি দুর্বল হয়ে যাই, আপনি চলে যান। কোথাও যাব না আমি, তুমি সাথেই যাবে আমার। কেন যাব আমি? আমার দাদু ভাই নেই যার কোলে পরম শান্তিতে মাথা রেখে ঘুমাতাম। দিতে পারবেন সে কোল? আপনার বুকে তো জোর করে মাথা রেখে ঘুমাতে হয়। ঘুম না এলে দাদু ভাই গল্প বলতো, মাথায় হাত বুলিয়ে দিত। পারবেন সেই ভরসার, সেই স্নেহের হাত ফিরিয়ে দিতে? আপনার কাছে আমি আবর্জনা। আমাকে স্পর্শ করতেও আপনার ঘৃণা করে। সারা পৃথিবীতে কেবলমাত্র আমার দাদু ভাই আমাকে ভালোবাসতো। পারবেন কখনো ভালোবাসতে? পারবেন না। আপনি কেন পারবেন না? আপনি কেন? কেউ পারবে না মেরিনকে কখনো ভালোবাসতে, কারণ মেরিন হলো ঘৃণার মেরিন। ঘৃণার মেরিন মরে গেলে কারো কিচ্ছু আসবে যাবে না। কারোর গলার কাটা, কারোর চোখের কাটা, কারো পথের কাটা দূর হবে। যান যান, চলে যান, যান যান তো। অনেক হয়েছে, আর না। মরার খুব শখ, তাই না? কখনো কণিকা খানের জীবন বাঁচানোর জন্য জান দিতে বসেছিল, কখনো আমাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য জান দাও, কখনো দাদু ভাইয়ের জন্য,
কেন এত জান দেওয়ার শখ? কেন? যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসো, সেই আমার একটা কথা কখনো শুনেছ? আমার কোনো কথার মূল্য আছে তোমার কাছে? নেই। ডু ইউ নো দ্যাট আই এম ফেড আপ উইথ ইউ? জান দিব, জান দেব, জান দেওয়াই মোবারক হোক। তবে আজকে জান দেওয়ার আগে তুমি আমার জান নিতে দেখবা। বলে নিয়ে সেই গানটা তুলে নিজের মাথায় ঠেকালো। সুইসাইড মোবারক হোক। বলে নীর জাস্ট ট্রিগারটা প্রেস করবে তখনই মেরিন গানটা নিয়ে ছুঁড়ে মারলো। এরপর গাড়ি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নীর রুমে নিয়ে কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখলো মেরিন মেঝেতে বিছানা করে শুয়ে আছে। নীর মনে মনে পাগলিটা। নীর মেরিনকে কোলে করে খাটে তুলে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। দুদিন পর রাত 1টা, মেরিন মিনি ড্রেস এ দাঁড়িয়ে আছে। আজও ঝড় বাতাস বইছে। বাতাসে মেরিনের চুলগুলো উড়ছে। মেরিনের চোখ বন্ধ করে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। তখন কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেরিন কেঁপে উঠল। সেই সাথে সাথে অবাক হলো, কারণ এটা যে নীল। আর এই প্রথম নীল নিজে থেকে ওকে জড়িয়ে ধরলো। তবুও মেরিন কোনো রিয়াক্ট করলো না। নীল মেরিনের গাড়ে মাথাটা রাখলো। এরপর মেরিনের হাতে জারিয়ে আকাশমুখী করে বলল, চোখ মেলে তাকাও, দেখো এই মেঘলা আকাশেও শুকতারাটা পাশে একটা ঝলমলে তারা দেখা যাচ্ছে। মেরিন দেখলো। আমি তাকে বললাম, জানো এটাকে? এটা দাদু ভাই। এই ঘন কালো মেঘটাও শাহজাহান খানকে দমিয়ে রাখতে পারেনি। যে কালো মেঘ সকল তারাকে ঢেকে দিয়েছে, সে মেঘকে ছাপিয়ে গেছে দাদু ভাই। কেন এমনটা হলো জানো? কারণ সে মেরিনের দাদু ভাই। কি হলো, কথা বলো। ইটস টু মাচ ইয়ার। 3 মাস হয়ে গেল তুমি কথাই বলো না আমার সাথে। ইটস নট ফেয়ার। ইটস নট ফেয়ার। যেই 2 দিন বলতা, ইটস নট ফেয়ার। যেই 2 দিন বললা তাও কি বলার মতো? হ্যাঁ বুঝেছি, থাপ্পড় মেরেছি বলে আমার বউয়ের রাগ হয়েছে। এই গালটাটা মেরেছি তাই না? দাঁড়াও, আদর করে দিচ্ছি বলে আমি মেরিনের গালে কিস করে দিলাম। কি হলো? বুঝেছি, থাপ্পড়টা খুব জোরে ছিল। ওকে, তাহলে আরো এতগুলো আদর দিতে হবে। বলেই নীর ম্যারিনের গালে একের পর এক কিস দিয়ে যাচ্ছে। ম্যারিন বিরক্ত হয়ে নিজেকে নীরের থেকে ছাড়িয়ে নিয়ে যেতে নিলেই নীর টেনে ম্যারিনকে নিজের সাথে মিশিয়ে দিল। আবার ম্যারিনের ঘাড়ে মাথা রাখলো। বিরক্ত হলে বুঝি? ও মাই গড, তুমিও বুঝি আমার উপর বিরক্ত হতে পারো? পাওয়া যায় নাকি অন্য কিছু? পালাতে চাইছো নিজের থেকে? হ্যাঁ, দেখো না কি সুন্দর ঝোড়ো বাতাস বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কি রোমান্টিক একটা মুহূর্ত। এটা কি অভিমান করার সময়? সবাই তো জোছনা বিলাস করে। কেউ কি অন্ধকার বিলাস করে বৃষ্টিতে ভেজে? চলো না আজকে আমরা করি। আমাকে একদম করুণা দেখাতে আসবেন না। আপনার ঘৃণা সাদরে গ্রহণ করেছি। আপনার ঘৃণা আমি মাথায় করে রেখেছি, কিন্তু আপনার করুণা আমার জান নিয়ে নিবে। প্রতি পলকে পলকে আমাকে মেরে ফেলবে। আপনার কাছে যেমনই আমার ভালোবাসার থেকে মৃত্যুর যন্ত্রণা শান্তিময়, তেমনি আমার কাছেও আপনার করুণার চেয়ে মৃত্যুর যন্ত্রণা শান্তিদায়ক। আমি আপনার ঘৃণা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো, কিন্তু করুণা নিয়ে 2 দণ্ডও বাঁচতে পারবো না। রুমে যান, বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। সকালে মেরিন নীরের বুকে ঘুমিয়ে আছে পরম শান্তিতে। নীর মেরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেরিনের ঘুম ভাঙলো। গুড মর্নিং হানি। মর্নিং। আবার গুড মর্নিং কিস। নীরার কাছে যান। নীর মেরিনের চুল হালকা করে ধরে মাথাটা তুলে বলল, ভেবে বলছো তো? সত্যি সত্যি যাবো কিন্তু। হ্যাঁ যাবোই তো। নীর মেরিনকে নামিয়ে উঠে গেল। মেরিন নীরকে টান দিয়ে ফেলে নীরের উপর উঠে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। একটু পর, ঠিক না। একটা ছেলে মানুষ এত ড্রামাবাজ হতে পারে আপনাকে না দেখলে জানতামই না। দেখতে হবে না, যাও এটা কার।
ভালোভাবে চলতে লাগলো ওদের জীবন। নেট মুখে ভালোবাসি না বললেও নিজের কাজে মেরিন ঠিকই ভালোবাসা খুঁজে পায়। মেরিনও নর্মাল হতে শুরু করে, রাগটাও নিয়ন্ত্রণে আসছে। সবটাই হয়েছে নীরের ভালোবাসা আর ট্রিটমেন্টের জন্য। 1 মাস পর রাত 3টা, মেরিন নীরের সাদা রঙের শার্টটা পরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশপানে মুখ করে চোখ বন্ধ করে বাতাসটা ফিল করছে। নেট ঘুমাচ্ছে। নেট গিয়ে মেরিনকে পিছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, অন্য হাতে কফির মগ। কফি? ঘুমাননি? কি মনে হয়? মেরিন একটা হাসি দিল। দুজন মিলে কফিটা শেষ করলো। নেট রকিং চেয়ারে মেরিনকে কোলে নিয়ে বসে আছে। মেরিন নেটের বুকে আঁকিঝুঁকি করছে। কিছু কি বলার ছিল? বলো। আমাকে ভালোবাসি কবে বলবেন? ভালোবাসলে তো বলবো। মানে? তোমাকে কেন ভালোবাসি? তোমাকে কেন ভালোবাসি বলবে বলো তো? তোমাকে কি আমি ভালোবাসি নাকি? আমি তো নীরাকে ভালোবাসি। আমার জামাই আমি কামড় মারছি, তোর বাপের কি রে? আর কিছুদিন পর তো আমাদের অ্যানিভার্সারি, কি গিফট দিবেন? কিসের অ্যানিভার্সারি? তুমি কি ভুলে গেছো যে আমি এই বিয়েটা মানি না? তোর বাপ মানে শালা? আচ্ছা শোনো, বিয়ের দিন অ্যানিভার্সারির দিন আমি তোমাকে গিফট দিতে পারি, তবে তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আমার কোনো গিফট চাই না, আমার শুধু আপনাকেই চাই। ও, তবে আমাকে আমার পছন্দের কোনো কিছু দিবে না? কথা দিচ্ছ যে সেদিন যা চাইবো তাই দেবে? কথা দিলাম, সেদিন যা চাইবেন তাই দিব। আমাকে ছুঁয়ে কথা দাও। এই এই আপনাকে ছুঁয়ে কথা দিলাম। থ্যাংক ইউ। মনে মনে ভাবলাম তুমি কল্পনা করতে পারবে না যে সেদিন তোমাকে কি গিফট দেব। আমি আমাদের ওই বিয়েটা মানি না, তাই তো সেদিন আবারও তোমাকে বিয়ে করব। 7 দিন ধরে জমকালো অনুষ্ঠান হবে। 1 বছর আগে সারা দেশ তোমার ভালোবাসা দেখেছিল, এবার সারা দেশ আমার ভালোবাসা দেখবে। আমিও বলবো যে তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আর সেদিন আমি তোমার কাছে চাইবো যে তুমি যেন সকল অভিমান ভুলে তোমার বাবা মাকে মেনে নাও। আমি জানি তুমি ওদের অনেক ভালোবাসো, বাট প্রকাশ করো না। সেদিন আরো একটা উপহার তুমি পাবে, তোমার জীবন থেকে সব অন্ধকার মিটিয়ে দেব। কেন জানি না আমার মনে হচ্ছে তোমার সাথে যা যা হয়েছে তার পেছনে নীরার হাত রয়েছে। ভাগ্য কি অদ্ভুত, যাকে ভালোবেসেছিলাম সেই ভুল, আর যাকে ভুল ভেবেছিলাম সেই ভুল হলো। তুমি ঠিক বলেছো যে আমি নীরাকে কখনোই ভালোবাসিনি, কারণ নীরার বিরহ কখনো আমার চোখে অশ্রু আনেনি। কিন্তু তোমার জন্য আমি কেঁদেছি। তুমি তো সেই মায়া, যে মায়াতে সবাই বাধা পড়ে। তোমার সকল কষ্ট আমি দূর করব, কথা দিলাম। আরো 1.5 মাস পর নীর 4-5 দিন ঘরে মেরিনকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না, কারণ মেরিন কেমন যেন খিটখিটে হয়ে গেছে। কারো কোনো কথা শুনতে মন চাচ্ছে না, কিছু খেতে পারে না, সব কিছু গন্ধ লাগে। তার সাথে মাথা তো আছেই, তার সাথে মাথা ঘুরানি তো আছেই, অকারণে কান্না করে। হ্যালো নীর। সবসময় ফোন করে জ্বালাও কেন বলো তো? কখনো তো তোমার ফোন কাটি না, যখন কেটেই দিচ্ছি নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? সার্জারি করছি, পরে ফোন করব বলেই নীর ফোনটা কেটে দিল। শালা আমাকে রাগ দেখায়। একে তো উফ, মেরিন নীর সার্জারি করছে, রাগ তো করবেই। আমিও না একটা কাজ করি, একটা সারপ্রাইজ প্ল্যান করি, যার মাধ্যমে আমি নীরকে বলবো যে উই আর প্রেগনেন্ট। খুব তো সেদিন বলেছিল যে আমি নাকি কখনো ওনার বাচ্চার মা হতে পারবো না। এখন চৌধুরী বাবু কি বলবেন? আরে নীরের গানি, উনি যে বললো সার্জারি করছে। এমা ছি ছি, আমি ওনার উপর সন্দেহ করছি।
হয়তো অন্য কোনো জরুরি কাজ, তাই। যাই হোক, ওনার গাড়ি দেখে তো ওয়েট করার পসিবল না, এখনই গিয়ে বলে দেই। কিন্তু যদি কোনো দরকারি কাজ হয়, হোক। আমার আর নির্ভরের থেকে তো অন্য কোনো কিছুই বেশি দরকারি নেই। আই লাভ ইউ লর্ড জান। আই লাভ ইউ টু জান। আচ্ছা, যদি মেরিন জানতে পারে যে তুমি অটোতে নয় আমার সাথে আছো, তখন কি হবে? কাম অন, গত 7 দিন ধরে তো তোমার সাথে মিট করছি। ওই সাইকো কি কিছু বুঝতে পেরেছে? পারেনি, আর পারবেও না, কারণ আমি চোখে ভালোবাসার কালো কাপড় বেঁধে দিয়েছি জান। সেদিন তোমার ব্যবহারে তো আমি মনেই করেছিলাম যে তুমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছো। ওই মেয়েকে ভালোবাসবো আমি? দাদু ভাইয়ের শোকে আহত তার মেরিন বন্যা, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ভরসার কাঁধের দরকার ছিল, হাতের দরকার ছিল। তাই তার কাঁধে সেই ভরসার হাতটা রাখলাম। একজন নিউরোলজিস্ট হিসেবে ওর ব্রেইন নিয়ে খেলা আমার কাছে কোনো ব্যাপারই না। মেরিন এখন অন্ধের মতো আমাকে বিশ্বাস করে। এখন ওর তো একটা ব্যবস্থা করতে হবে। তোমার ওই দোষ, ও সুসাইড করতে নিয়েছিল, সেদিন ওকে বাঁচালে কেন? জান, ওকে এইভাবে কিভাবে মেরে ফেলি তোমাকে খান এম্পায়ারের মালিক না বানিয়ে? এনি ডাউট? একবার সবটা তোমার নামে করিয়ে নিলেই মেরিনের কাম তামাম। শেষ করে দেবো গ্রিনার মেরিনকে চিরতরে। তোমার সারপ্রাইজ কিউট ফেসটা দেখবো কি করে? হ্যাঁ, আরে জন, মেরিন নিজে জানলেও কিছু করতে পারবে না। আমি এমন প্ল্যান বানিয়েছি, আমার ভালোবাসার জীবনে আধার নামিয়ে আনার শাস্তি তোকে পেতেই হবে। আমাদের বিবাহ বার্ষিকী দিনই সব হিসাব নিকাশ হয়ে যাবে। যে যেখানে থাকার সে সেখানেই থাকবে। আমার ভালোবাসার জীবনটাকে আমি আলোয় ভরিয়ে দেব। নীরা আমাকে জড়িয়ে ধরল। জান, কাল নাগিনী, তোর জন্য আছে আমার ভালোবাসা। আমার মেরিনের এই অবস্থা, তোর জন্য আমার মেরিন অন্ধকারে ডুবে গেছে। ভালোবাসার মেরিনকে তুই ঘৃণার মেরিন বানিয়ে দিয়েছিস। তোর আর তোর বাবার তো আমি এমন হাল করব যে দ্বিতীয়বার আর কেউ এমন একটা জঘন্য কাজ করতে হাজারো বার ভাববে। তোরা বাপ বেটি কেবল খুনই করিসনি, সেই সাথে একটা ফুলের মতো জীবনকে তোরা শেষ করে দিয়েছিস। একটা সন্তানকে তার মা বাবার থেকে দূরে করে দিয়েছিস। সারা দুনিয়া দেখবে তোদের কি অবস্থা হয়। আর এটাই হবে আমার বউয়ের জন্য সেরা অ্যানিভার্সারি অ্যান্ড ওয়েডিং গিফট। সেদিন সারা দুনিয়ার সামনে আমি আমার মেরিনকে আমার ভালোবাসার মেরিন হিসেবে বানাবো, সেই সাথে আবার মেরিনকে বিয়ে করব। আর তুই না বাঁচতে পারবি আর না মরতে। মরার ভিক্ষা চাইবি, কিন্তু মৃত্যু তুই পাবি না। পাগলি, এর আগে আমি তোমাকে হারিয়ে যাই। পাগলিটা, এর আগে আমি তোমাকে হারিয়ে যাই, একটা অনেক জরুরি কথা তোমাকে জানাতে চাই, তোমাকে বলতে চাই। আজকে আমি কিছু জানতে চাই না, কিছু শুনতে চাই না। আজকে কেবল আপনাকে ভালোবাসতে চাই, কেবল আপনার ভালোবাসায় হারাতে চাই। ভালোবাসবেন আমায়? ফ্রেশ হয়ে ঠিক 11টার নিচে আসুন, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে। আরে আমার বউটা রে, কি জানি আজকে আবার কোন পাগলামি করবে। জানটা আমার, কি ব্যাপার সবাই একসাথে জড়ো হয়ে? সবাই তো আছে, কিন্তু মেরিন কোথায়? জানি না রে, খালি কাল রাতে পড়লো 11টা বাজে যেন এখানে থাকি। হ্যাঁ, আমাদেরও কাল বলেছে 11টায় এখানে থাকার জন্য। আর তার থেকে বড় কথা, 15টা বছর পর মেয়ের মুখে বাবা ডাকা শুনে মনে হয়েছে স্বর্গ পেয়েছি। হয়েছে আপনাদের গাটিয়া মনের ভাব প্রকাশ। কি হলো জন, তোমার কথায় আর যুদ্ধের আভাস পাচ্ছি। কাহিনী কি বলো তো? আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আর মেরিন বন্যার বডিগার্ড। ম্যামের অর্ডার ছাড়া আমি কারো অর্ডার ফলো করি না, করতেও বাধ্য নই, এমনকি আপনারও না। সে যাই হোক, আমি আমার দায়িত্ব শেষ করি। মিস্টার অ্যান্ড মিসেস খান, এটা আপনার চিঠি, আপনারাই কেবল এইটা পড়ুন। মিস্টার চৌধুরী, এটা আপনার চিঠি। স্যার, এটা আপনার চিঠি।
মিসেস নীরা, এটা আপনার চিঠি। সবাই নিজেদের চিঠি পড়ুন। প্রিয় মামুনি বাবা, তোমাদের জন্য আমি নতুন করে বাবা মা ফিরে পেয়েছিলাম। বাবা হয়তো মেয়ে বলে ডাকুনি, কিন্তু তোমার ব্যবহারে আমি বাবার স্নেহ পেয়েছি। তুমি যেদিন আমার মাথায় হাত রেখেছিলে সেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি জানি তুমি আশীর্বাদও করেছিলে। আর সেদিন আমার হাতের মাংস পিঠা খেতে চেয়েছিলে। আর যেদিন আমার হাতের মাংস পিঠা খেতে চেয়েছিলে সেদিন সত্যিকার অর্থে আমি বাবা পেয়েছিলাম। আর মামুনি, তোমার কথা কি বলবো, তুমি আমাকে ছেলের বউ না মেয়ে বানিয়ে রেখেছিলে। 15টা বছর মায়ের যে কোলের জন্য ছটফট করেছি সে কোল তুমি আমাকে দিয়েছো, ঋণী করে দিলে। এখন আর নীরের বউ হবে, এখন নীরা নীরের বউ হবে। নীর খুশি থাকবে, এর থেকে আনন্দের আমার কাছে কিছুই নেই। কিন্তু যে সত্যটা তুমি আমি জানি সেটার জন্য বলছি। নীরকে সেফ রাখার দায়িত্বটা তোমার হাতে দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। ইতি, তোমাদের বৌমা। প্রিয় খুনি, কি রে অবাক হলি? কি ভেবেছিস আমি কোনোদিন কিছু জানতে পারবো না? তুই আমার মামাকে মেরেছিস, সেটা কেউ কোনোদিন জানবে না। তুই এখনো কেন বেঁচে আছিস জানিস? আমার আম্মু আব্বুর জন্য। কারণ তোর গায়ে একটা ফুলের টোকাও ওরা মেনে নিতে পারবে না। তোকে জানে মেরে দিলে তো তাদেরও পাওয়া যাবে না। তুই এবার নীরকে পেয়ে যাবি। কিন্তু কোনোদিন যদি নীরের দিকে তোর খুনি হাত বাড়াস তবে মনে রাখিস ওই মুহূর্তে তুই নিজের কাল দেখতে পারবি। এটি তোর কাল মেরিন। প্রিয় নীর, যেদিন প্রথম আপনি আমার কাছে এসেছিলেন সেদিন আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনার ঘৃণা মেনে নিতে পারবো, তবে করুণা না। কিন্তু আপনি তো আমাকে ছলনা করলেন। যাই হোক, আপনি চেয়েছিলেন না আপনারা যেন নীরা খান এম্পায়ারের মালকিন হয়? হয়ে যাবে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানের নামে সব সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছি। এটাই তো ছিল আমাকে বাঁচিয়ে রাখার কারণ। আসলেই আপনি খুবই ভালো নিউরোলজিস্ট। আমি তো আপনার ভালোবাসা কখনোই চাইনি, কারণ আপনাকে ভালোবাসার আগে আমি এই শর্ত দিয়ে নিইনি যে আপনিও আমাকে ভালোবাসবেন। তবে কেন এই ছলনাটা করলেন? যদি স্বামীর অধিকার নিয়ে ডিভোর্স, এমনকি নীরাকে দ্বিতীয় বিয়ে করতেও চাইতেন তবুও দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ছলনায় বিশ্বাসী। তবুও আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, কারণ এতে আপনার দোষ নেই। আমার ভাগ্যে হয়তো আমার আল্লাহ সুখের কিছু লিখে নেননি। লেখেননি। মিস্টার অ্যান্ড মিসেস খানকে একটু দেখে রাখবেন প্লিজ। আমার বাবা মা হিসাবে নাই দেখলেন, অন্তত নীরার খালামণি খালু হিসেবে দেখে রাখবেন। এই চিঠিটার সাথে ডিভোর্স পেপার আছে নীর মেরিনের। আমি সাইন করে দিয়ে গেলাম। এটা আপনার জন্য উপহার আমার তরফ থেকে, কারণ ছলনার ছলেই আপনি আমাকে যে মিথ্যা ভালোবাসার মুহূর্ত দিয়েছেন সে মুহূর্তগুলো সত্যি করে সাজিয়ে রাখবো, যা আমার বাকিটা জীবন চালানোর জন্য যথেষ্ট। আপনার ভালোবাসা হয়তো সত্যিই ছলনা, কিন্তু আপনার ভালোবাসা হয়তো সত্যিই ছিল না, কিন্তু আপনার হাতের প্রতিটি ছোঁয়া তো সব সত্য ছিল। সেইটুকু আমার জন্য অনেক। আপনার দেওয়া ভালোবাসার চিহ্ন হবে আমার বেঁচে থাকার অবলম্বন। আপনার জীবন থেকে সকল ঘৃণা অবসান ঘটিয়ে চিরতরে চলে গেল ঘৃণার মেরিন। সে কখনো আপনার সুখের পথে বাধা হবে না। সে মরবে না, কারণ আপনি তাকে নতুন করে বাঁচার কারণ দিয়েছেন। তার জন্য অসীম ধন্যবাদ। সুখে থাকবেন। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম, আই লাভ ইউ। ইতি, আপনার ঘৃণার মেরিন। আশা করি এখন সবার শান্তি, কারণ জ্ঞানার মেরিন অবসান ঘটে। সকলে জ্ঞানার মেরিন আজকে চলে গেল। কেউ কখনো আর মেরিন বন্যাকে খুঁজে পাবে না। সে কোথাও নেই। ঘৃণা মেরিন কাহিনী এই পর্যন্তই ছিল। জানি না সে কোথায় আছে, কোথায় যাবে। সকলে শান্তি দিয়ে নিজেকে শাস্তি দিয়ে চলে গেছে সে। তবে এতদিন যে জন অশান্তির মেরিনের সাথে থাকেছে, সে সবাইকে কি করে এতটা শান্তি দিতে পারে? মেরিন এখন আমার বস না, তাই তার কথা শুনতে আমি বাধ্য নই। আর তাই সকলে চিঠিটা পড়েছি, আর সব সত্যটা সবাইকে জানাতে এসেছি, যেটা নিষেধাজ্ঞা ছিল আমার উপরে। নীরা, তুই তোর চিঠিটা পড়তো একবার জুড়ে জুড়ে।
সাহসের দেখছিস কি? তুই চিঠিটা পড়বি এবং সেই সাথে সব সত্যি বলবি এখনই, না হলে যে কয়টা বুলেট আছে সবগুলো তোর হার্টে। আমার আর কিছু বলার নেই। নীলিমা ম্যাম, এই নেন রেকর্ডার। মিস্টার খান, এই নেন গান। এটা আপনার টাকায় কেনা ছিল। জন চলে গেল। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কণিকা কবিরের হাত থেকে গানটা নিয়ে দুষুম করে নীরার দিকে গুলি করতে লাগলো, কিন্তু কণিকা শট করতে না পারায় আর একটা সাসকেটের কারণে থাকার কারণে এবং সেই সাথে নীরা সরে যাওয়ায় নীরা কেবল হাতে আর শুডার এর গুলি লাগলো। নেহাল নীরাকে পুলিশের হাতে তুলে দিল। নীর এখনো একইভাবে স্তব্ধ হয়ে বসে আছে। নীলিমা নীরের কাঁধে হাত রাখলো। নীর বলে ধাক্কা দিল, আর সাথে সাথে নীর কান্নায় ভেঙে পড়লো। মামুনি, ও মামুনি, আমার মেরিন চলে গেল কেন? ওকে বলো না ফিরে আসতে, ও তোমার কথা ঠিকই শুনবে। বলো না মামুনি, ও মামুনি, ওকে বলো না আমার ভালোবাসার ছলনা ছিল না। ওকে যে আমি সত্যি সত্যি ভালোবেসেছিলাম। আমি তোর সকল দুঃখ দূর করার জন্য, কেবল নীরাকে ধ্বংস করার জন্য সব করেছিলাম। ওকে বলো না মামুনি, আমার ঘৃণার মেরিন না, ও আমার ভালোবাসার মেরিন। খুব ভালোবাসি ওকে, খুব। ওকে ছাড়া যে বাঁচতে পারবো না। কিন্তু তার সে ভাঙা হৃদয়ের চিৎকার শোনার জন্য তার ভালোবাসার মেরিন ছিল না, কারণ সে চলে গেছে অজানার পথে। হাইরে অবাকে, যদি সবটা জানতে পারতো তাহলে হয়তো গল্পটা আজকে এখানেই শেষ হতো। যদি অ্যানিভার্সারি দিন নীর মেরিনের জীবনটা চায়, মেরিন দিতে বাধ্য, কারণ সে নীরকে ছুঁয়ে কথা দিয়েছিল। সেদিন নীর যা চাইবে সেটাই দেবে। অন্য সময় হলে হাসতে হাসতে জীবন দিতে পারত, কিন্তু এখন ওর ভিতরে আরো একটা জীবন আছে। ওর ভিতরে আরো একটা জীবন আছে। ও নিজেকে শেষ করতে পারবে না, কিন্তু অভাগী তো জানে না যে নীরের ভালোবাসা অভিনয় ছিল না, এর উদ্দেশ্য ছিল অন্য কিছু ছিল। ভাগ্যে লেখা না থাকলে যাই হয় খণ্ডন। মেরিন ফুলকে ভুল ভেবে নিজের সুখী জীবনটা ভাসিয়ে দিল। আসলে মেয়েটা হারাতে হারাতে এতটা দুর্বল হয়ে গেছে যে ওর কাছে আর হারানোর শক্তি। 8 বছর পর কলকাতায়। কোথায় গেল ছেলেটা? নির্বন, এদিকে রনি, মেঘ, চন্দন নামে 3টা ছেলে আর রোহান নামে একটা ছেলেকে ধরে রেখেছে, আর নির্বন ওকে পিটাচ্ছে। কোনোদিন এমন কথা বলবি তুই? এমন কাজ করবি? হ্যাঁ বল। নির্বন, আমি মিসকে বলে দেব যে তুই আমাকে মেরেছিস। আহা হা, মিসকে বলে দেব তো কি বলবি? যে আমি তোকে মেরেছি? কেউ বিশ্বাস করবে না। আমি বেস্ট স্টুডেন্ট, আর সেটা সবাই জানে। কিন্তু আমি যদি বলি যে তুই আমাকে মেরেছিস, তবে না কেউ তোকে স্কুল থেকে বের করে দিবে, বাসায় গিয়ে বিচার দিবি, তাও আমার কিছু হবে না। আর এই স্কুলের প্রিন্সিপালকে জানিস? আমার মামুনি। আমার মামাকে জানিস? এর সেরা ধনীদের মধ্যে একজন। কেউ আমার কিছু করতে পারবে না, বুঝেছিস? ওহ গায়েস, চেঞ্জ অল অফ দিস। আর রোহানের বাচ্চা, আপুর সামনে আমরা হ্যাঁ তো আর হ্যাঁ না তো না বলবি, না হলে এমন মারবো যে
বলে মনি দরজা খুলল। খুলে দেখেছে নির্বন, মেঘ, রনি, রোহাত, চন্দন, দিদি, মিলি, দিনা বসে বসে পড়ছে, গ্রুপ স্টাডি করছে। মনি কেন যেন খটকা লাগলো, তবুও মনি হাসি রেখাটা টেনে বলল, তোমরা এখানে? আরে আপু, তুমি এখানে? আসো, ভিতরে আসো। পড়াশোনা হচ্ছে বুঝি? গুড। সবাইকে টিফিন করছো? পড়তে হবে আপু, সামনে তো এক্সাম। তার মানে করনি। এক কাজ করো, সবাই টিফিন করে নাও। সবাই বেরিয়ে গেল। মনি চুপচাপ নির্বনের সামনে গিয়ে নির্বনের কানটা মলে বলল, আরে আপু, কি করছো? লাগছে তো আমার। লাগার জন্যই তো ধরেছি। আবার মারামারি করেছিলি কেন? মারামারি? আমি কি যে বলো, কার সাথে মারামারি করব? দেয়ার আর অল মাই কলিজা। কি যে বলো আপু, আমি কি কখনো কাউকে মারতে পারি? আমি তো সুইট বয়, আমি তো মারামারি জানি না। ওরে আমার সুইট বয় রে, আমার সামনে একদম ড্রামা করবে না। আমি মা বাবা টিচার ফুপি নয় যে তোর এই কিউট পেজ থেকে রাগি আড়ালে ও নির্বনকে আমি হারে হারে চিনি। এখন বল, ওকে মারছিলি কেন? তো কি করব, উরি দিকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেন? তারপর সরি বলতে বলছি, সেটাও বলেনি, উল্টা আর ফালতু কথা বলতে লাগলো। এমনকি মামনিকে নিয়েও পচা পচা কথা বলতে লাগলো। এত সাহসর মামনিকে নিয়ে পচা কথা বলে, আর আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই লাগালাম। এত রাগ কেন তোর? তুই কি সত্যি আড়াল ফুপির ছেলে? ফুপি তো কত ভালো, কত ফুলট, কত সুইট, আর তুই বিশ্ব বদমাস। কি যে বলো আপু, আমি তো সব সময় ভালো বাবু। দেখো না, টিচাররা সবাই বলে। ওলে আমার ভালো বাবুরে, কেউ তো আর তোমাকে চেনে না। এ কি, তোর হাতে রক্ত কেন? একটুখানি তোর কাছে হতে পারে, একটুখানি, ফুপির কাছে না। ফুপির হার্ট অ্যাটাক করানোর জন্য এটাই যথেষ্ট। দেখি বস তো, ব্যান্ডেজ করে দিচ্ছি। নিশ্চয় মারামারি করতে গিয়ে পেয়েছিস ব্যথাটা। কেন যে মারামারি করতে যাস? আমি কি খামোখা কাউকে মারি নাকি? যদি কেউ ভুল করে তখন তাকে শাস্তি দিই। চুপ থাক। যেদিন ফুপ্পি এগুলো জানবে তখন কি হবে? ফুপ্পি কত কষ্ট পাবে। মোটেও না, আমার মামনিকে কখনো কষ্ট পেতে দিব না। আর তাছাড়া মামনি জানবে কি করে? তুমি তো আসো না, তুমি তো আমার ওয়ার্ল্ড বেস্ট আপু। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। কোনোদিন ফুপিকে বলিনি আর বলবো না, কারণ আমি জানি আমার ওয়ার্ল্ড বেস্ট ভাইটু কোনো ভুল করে না। লাভ ইউ আপু। লাভ ইউ টু ভাইটু। নির্বন, ছেলেটার পুরো নাম নির্বন আড়াল। ওর মায়ের নাম আড়াল, সে একজন ডাক্তার। জীবন ক্লাস 3য় শ্রেণীতে পড়ে। স্কুল সব টিচার ও কর্মচারীদের চোখের তারা। ওর মতো ভালো বাচ্চা দ্বিতীয় ডানে। প্লে ক্লাস থেকে বেস্ট ওয়েল ম্যানেড স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়ে আসছে। কিন্তু ও কেউ জানে না এই ইনকাট নির্বনের আড়ালে খুব একটা রাগী ছেদি ছেলে লুকিয়ে আছে। অন্যদিকে একটা ব্রেকে হঠাৎ করে সামনে চলে আসতে একটা মেস বাস খুব জোরে ব্রেক মারলো। গাড়িটা থমকে পিছনে গাড়ি ব্রেক করায় সবাই নিচে নেমে গেল। আর সবাই জিজ্ঞেস করতে লাগলো যে সবাই ঠিক আছে কিনা। সবাই গাড়ির ভিতরে গিয়ে দেখলো যে পিছনে ছেড়ে বসে আছে আড়াল, ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে।
আর কি যেন ভিড় করে বলছে। নিপা দৌড়ে আড়ালের কাছে গেল। আড়ালের কাঁধে হাত রাখতে আড়াল ভয় পেয়ে চমকে উঠল। ডাক্তার আড়াল চোখ খুলল। মায়াবী তার চোখের সামনে, কিন্তু কালো প্রমের চশমার আড়ালের থেকে সে অসম্ভব সুন্দর দুটা চোখ। অনেক সুন্দর চেহারা তার, অনেক সুন্দর চেহারা তার। সবসময় ফুল হাতা ড্রেস পরে, কোমর পর্যন্ত চুল সবসময় খোপা করে রাখে। নিজের সব কথা সে আড়ালে রাখে, নিজের সব কথা সে আড়ালে রাখে। আরের নামটা তাকে শুধু মানায় না, অনেকটা ভীতু, খুব শান্ত স্বভাবের, নম্রবদ্ধ, কখনো উচ্চস্বরে কথা বলে না, খুবই ভালো ব্যবহার। রাগ কে জিনিস তা সে জানে না। ভালো হওয়ার সব গুণ তার মধ্যে আছে। মেডিসিন ডাক্তার, খুব ভালো ডাক্তার। রক্ত সহ্য করতে পারে না বলে সার্জারি হয়নি, মেডিসিন ডাক্তার হয়েছে। তাকে সবাই ভালোবাসে, সে ভালো সবার ভালোবাসার আড়াল, একজন সিঙ্গেল মাদার। ডাক্তাররা সবাই গাড়ি করে একটা গ্রামে গেল ফ্রি চিকিৎসা দিতে। এই শান্তশিষ্ট ভীতু ডাক্তার আড়ালের ছেলে সেই নির্বন, তুফান নির্বন। নির্বন 7 বছরের একটা ছেলে, ক্লাস 2তে পড়ে। ভীষণ জেদি আর রাগী, নাকের মাথায় সবসময় রাগ থাকে। চোখের সামনে রক্ত দেখলে সহ্য করতে পারে না, চোখের সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারে না। কিন্তু আড়ালের কাছে সবসময় টিচার ও মামা মামার কাছে নির্বন হলো মায়ের মতো শান্তশিষ্ট একটা নর্ম ছেলে। কিন্তু নির্বনের 6টা বন্ধু আর মামাতো বোন মনে জানে যে নির্বন কতটা রাগী আর বাজে। আর যারা নির্বনের হাতে মার খেয়েছে তারাই ছিল নির্বনকে। মনে হলো নির্বনের মামাতো বোন, ক্লাস 6-এ পড়ে, নির্বনকে খুব আদর করে। নির্বনের ছুটির পর মনি আপু, বলতে থাক। বলো তো আজকে কে নিতে আসবে আমাদের? তোর মামা মানে আমার বাবা নিতে আসবে? হুম, আজকে আমার মামুনি নিতে আসবে। মানে তোমার ফুপ্পি? জি হ্যাঁ, ওই দেখো মামুনি গাড়ি চলে এসেছে। আড়াল গাড়ি থামালো, আড়াল গাড়ি থেকে নামলো। নির্বন আর মনি দৌড়ে এলো। আড়াল দুজনকে জড়িয়ে নিল। আমার 2টা কলেজার টুকরা। ক্লাস কেমন হলো দুজনের? আপু, আজকে আমরা অনেক মজা করব। মামুনি, আজকে বাসায় গিয়ে আমরা কি সারপ্রাইজ পাবো? বাসায় গেলেই পাবে। কি রান্না করেছো সেটা তো বলবে। বলো তো দেখি, কে গেস করতে পারে? মামুনি সত্যি? কিন্তু বলো তো। কিন্তু কি বাবাই? নির্বন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কিছু না মামুনি, আপু আর আমি তো একই। আড়ালের কাছে নির্বনের হাসিটাও দুনিয়া। ওলে আমার সোনা মনি, তোমার প্রিয় রান্নাও করেছি, বিরিয়ানি আর চকলেট পুডিং। লাভ ইউ এত গোলা মামুনি। রাত 3টা বাজে, নির্জে এখনো ফিরল না। নীলা নিট নামটা এখন সকালের অপছন্দ, উর্কো মেজাজে, দুর্ব্যবহার, রাগি, সবকিছুর জন্য নীর এখন ঘৃণা নীর হয়ে গেছে। মেহিনের যত রং ছিল সব রং এখন নীর ধারণ করছে। যখন যেখানে বাংলাদেশে, দেশের বাইরে থেকে মেরিন নামে কেউ কারো খোঁজ পেলে সেখানে চলে যায়। নীর হাতের লেখায় ঘৃণার কথাটি মিশে তার আগে ভালোবাসা লিখেছে। 8 বছর নীর সাইকো হয়ে গেছে। নীর সব পোশাকে মেরিনের নাম লেখা। নীরের শব্দও এখন মেরিন। কবির কণিকা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ। বিভিন্ন মাঝারে ঘুরছে, হজ করছে মেরিনকে পাওয়ার আশায়, কিন্তু মেরিন হারিয়ে গেছে। যেমন করে বয়ে যাওয়া বায়ুকে আর ফিরে পাওয়া যায় না, তেমনি মেরিনকে আর পাওয়া যাবে না। अगर जरा लगे तो सुना, खुशी में आप थोड़ा गम भरो, लगाओ घूट तुम भी प्यार के, मेरी तरह पियो और जियो, लगाओ घूट तुम भी प्यार के, मेरी तरह तुम भी जियो, मुझको पीना है पीने तो। কি মামনি, তুমি ঘুমাওনি? যেদিন আমার জীবন ফিরে পাবো
এই বাবুর, বাবুর, এই বাবুর। জি স্যার। কয়টা ডাক দিতে হয়েছে? দুইবার। ইউ আর ফায়ার্ড। নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। আউট। তখন আমার ফোনে মেডিকেল বোর্ড থেকে একটা ফোন এলো। হ্যালো। হ্যালো মিস্টার চৌধুরী, কলকাতা সিটি হসপিটালে একটা বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, খুব ক্রিটিক্যাল অবস্থা। সেখানকার একজন ডক্টর আপনার নাম বলেছে সার্জারিটা করানোর জন্য। সো স্যাড। তো আমি কি করতে পারি? মিস্টার চৌধুরী, আপনাকে সেখানে যেতে হবে সার্জারিটা করানোর জন্য। না না, আমি পারবো না। ইউ হ্যাভ গো টু। এই যে হ্যালো, এটা সবাই জানে যে নীর নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমার এখন কলকাতা যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তাই আমি যাব না। তাহলে আমরা আপনার পার্কশিট বন্ধ করে দেব, লাইসেন্স বাতিল করে দেব। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। মিস্টার চৌধুরী, আপনি কি জানেন যে আপনার নাম ওই হসপিটাল থেকে রেফার কে করেছে? না, জানি না, আর জানতেও চাই না। মিস্টার চৌধুরী, আপনার নাম রেফার করেছে ডক্টর জাফর ইকবাল। ও স্যার করেছেন? অফকোর্স আমি যাব। বাবুর, বাবুর, এই বাবুর। তোমার নাম কি বাবুর? ও কোথায়? ও ইয়া, হোয়াট এভার। কালকে আমি কলকাতা যাচ্ছি। নীর ভাগের মতো নীলিমার দিকে তাকালো। নীরের চোখ দেখে নীলিমা ভয়ে ঢোক গেল। মেরিন শুধু একজনই, আর কোনো মেরিন নেই, আর কেউ মেরিন হতে পারে না। গট ইট? নাও হোয়াট? রাত 1টা, আড়াল বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ পানে মুখ করে তাকিয়ে আছে। মেঘের সাথে তারার খেলা দেখছে, সাথে সাথে মেঘের তারার খেলা দেখে মাথাহারা চাঁদের হাসিও দেখছে। তখন কেউ আড়ালকে পিছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। আড়াল জানে এটা কার শৈলে গ্রান। আরে তুমি এখনো ঘুমাওনি দুষ্টু? আগে তুমি বলো, কেন ঘুমাওনি? মামুনির ঘুমটা ভেঙে গেছে, তুমি কেন উঠলে? আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছি, দেখে আমার মামুনিটা নেই। বুঝলাম আমার মামুনি আজকেও মেঘতারা চাঁদের খেলা দেখছে। ওলে আমার সোনা বাচ্চাটা রে, হাতে কফি কেন? এত কষ্ট করে কফি বানাতে গেলে কেন রাতে? আমি তো জানি যে আমার মামুনি হালকা শীতের মধ্যে কফি খেতে এত গোলা ভালোবাসে। আমার বাবাইটা বুঝি ভালোবাসে না? তোমার বাবাইটা তার মামুনিকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সে মামুনির কথা শুনে উইকে একদিন কফি খায়, রোজ খেলে অসুখ হয় যে। এখন এত বেস্ট একটা কফি বানিয়ে খাওয়ানোর জন্য তো আমার বাবুই পাখিটাকে একটা গিফট দিতে হবে। তো আমার বাবুই পাখিটা কি গিফট লাগবে? আমার কিছুই লাগবে না মামুনি, আমার তো সবই আছে। আমি কেবল তোমার বুকের মধ্যে ঘুমাতে চাই। তাই? সেটা তো রোজই ঘুমাও, কিন্তু মামুনির যে তার বাবুই পাখিটাকে একটা গিফট দিবই। কাল মামা, মামি, মনি আপু, বাবুই পাখি আর মামুনি মিলে অ্যামিউজমেন্ট পার্কে যাব। এত এত টয়স কিনবো, এত এত রাইডে চড়বো, মজার মজার খাবার খাবো, খুব মজা করব। সত্যি মামুনি? থ্যাংক ইউ মামুনি, লাভ ইউ। আচ্ছা মামুনি, তুমি মেঘতারা চাঁদে খেলা কেন দেখো? আমার ভালো লাগে বাবা, তাই। আর বেশি ভালো লাগে ওই শুকতারার পাশে ঝলমল করা তারাটাকে। কেন? ও মানে মামুনির দাদু ভাই। 2 দিন পর নীর কলকাতায় পৌঁছালো। বাচ্চা দেখলো, ট্রিটমেন্ট স্টার্ট করলো। পরের দিনের বিকাল হতে হাঁটতে বের হলো। একটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ওর হাতে একটা টুনিক উইস্কির বোতল। কেবলটা বের করলো, তখন কোথা থেকে একটা ফুটবল এসে ওর হাতে লাগলো আর ঠাস করে নীর হাত থেকে বোতলটা পড়ে গেল। নীর ভীষণ রেগে গেল। নীর পিছনে ঘুরলো, দেখলো 4-5টা বাচ্চা ছেলে দৌড়ে আসছে। এই বলটা কে ছুঁড়ে মেরেছে? ওদের মধ্যে থেকে নির্বাণ এগিয়ে এসে মাথা নিচু করে বলল, আঙ্কেল আমি মেরেছি। নির্বাণের মুখটা কেমন যেন মায়া ভরা, তবুও নীর রেগে গেল। খেলার জন্য এত বড় পার্ক, তারপরেও মানুষের গায়ে বল ছুঁড়ে মারো কেন? সরি আঙ্কেল। সরি বলাতে কি সবকিছু ঠিক হয়ে যাবে?
খুন করে এসে বলবে যে সরি, তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি, যা চলে তুই ও সব ভুলে তুই, যা চলে তুই ও সব ভুলে তুই, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার ও কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনোদিন, হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল। চন্দন, আমাদেরও তো ভুল ছিল, খেয়াল রাখা দরকার ছিল। আর তাছাড়াও আঙ্কেল আমাদের গুরুজন, শাসন করতেই পারেন। গুরুজনদের শাসনের মধ্যেও ভালোবাসা থাকে, শিক্ষা থাকে। আমাদের ভুল ধারণাগুলো না ধরিয়ে দিলে আমরা সেগুলো কিভাবে ঠিক করব? ক্ষমা করে দিবে আঙ্কেল? নির্বাণের কথা শুনে মুগ্ধ হয়ে গেল, বলটা দিয়ে দিল। নির্বাণ একটা মিষ্টি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। নির্বাণের হাসিটার মধ্যে কি যেন একটা খুঁজে পেল। নির্বাণের দিকে তাকিয়ে তাকিয়ে পিছন থেকে দিকে হাঁটতে লাগলো। তখন আবার একটা বাচ্চা ছেলের সাথে ধাক্কা লাগলো, আর সেই ছেলেটার হাতে থাকা 4-5টি আইসক্রিম নীরের গায়ে পড়ে গেল। এই কিউ, চোখে দেখো না, আকাশের দিকে তাকিয়ে হাঁটো নাকি? আমি না হয় আকাশে চোখ দিয়ে হাঁটি, কিন্তু আপনি তো চোখ কান সব আকাশে হাঁটছেন। কখন থেকে বলছি সরেন সরেন, সরলেন না তো, তার মধ্যে চোখে দেখেন না। এই ছেলে, একটা থাপ্পড় দেবো। একে তো ভুল করেছো, তার মধ্যে মুখে মুখে তর্ক করছো। তর্ক কোথায়? আমি তো জাস্ট সত্যিটা বললাম, আর আপনি শুধু আমাকে থাপ্পড় মারবেন কেন? আমি কি করেছি? একে তো ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না, তার মধ্যে পচা পচা কথা বলেন। আপনার মতো মানুষ তো এই পার্কে ঢুকানোই ঠিক হয়নি। মেঘের কথা শুনে নীর ঠাস করে থাপ্পড় মারতে নিল, কিন্তু ঠিক যখন থাপ্পড়টা মারবে তখন নির্বাণ মেঘকে সরিয়ে নিজেই থাপ্পড়টা খেলো। নীর অবাক হয়ে গেল, সে সাথে সাথে বুকটা কেঁপে উঠল। চুপ থাকো আঙ্কেল প্লিজ। মেঘ বলতো কি হয়েছে? আপনি কেন বিনা দোষে আমার বন্ধুকে মারতে যাচ্ছিলেন? বিনা দোষ মানে? হি ইজ এ ম্যানারলেস বয়। বেয়াদব কোথাকার, ভদ্রভাবে কথা বলতে শেখেনি। আমার বন্ধু যেটা বলেছে সেটাই সত্যি। আর আপনি বুঝি খুব শিখেছেন? আপনি তো নিজেই আদব কায়দাহীন রেলগাড়ি, নিজে আদব কায়দা শিখে পরে অন্যদের শেখাতে আসবেন। নির্বণকে থাপ্পড় মারতে গেলে নির্বণ খপ করে হাতটা ধরে ফেলল। নির্বণের চোখ রাগে লাল হয়ে গেল। নীর আরো অবাক হলো, এই রাগী চোখ দুটো মেরিনের রাগী চোখের সাথে কত মিল। যখন মেরিন রেগে যেত তখন ওর চোখ দুটাও ঠিক এমনটাই লাগতো। নীর নিজেকে সামলে বলল, এতটুকু ছেলের এত সাহস! আমার হাত ধরো তুমি। তুমি জানো আমি কে? জানি না, আর জানতেও চাই না। আর সাহস দেখাতে বড় ছোট লাগে না, প্রতিবাদ করতে কোনো বয়স লাগে না। আমি অপরাধ করলে আমাকে 10টা থাপ্পড় মারলেও আমি কিছু বলবো না। নির্বণ নীরের হাতটা ছেড়ে দিয়ে বলল, কিন্তু বিনা অপরাধে চোখ রাঙানো সহ্য করে না নির্বণ। এই নামটা শুনেই নীর স্তব্ধ হয়ে গেল। ওর মনে পড়ল মেরিনের বলা সেই কথাটা, নীরের সাথে বন্যার বন জুড়ে দিলে হয় নির্বণ, আর বলেছিল যে আমাদের ছেলের নাম রাখবো নির্বণ। নীর নির্বণের সামনে হাঁটু গেড়ে নির্বণের গাল ধরে অস্থির হয়ে বলল,
তো- তোমার নাম কি বললে বাবা? নির্বন, নির্বন আড়াল, সন অফ ডক্টর আড়াল। নির্বনের মায়ের নাম শুনে নীরের মনটা খারাপ হয়ে গেল। নীরের চোখে পানি চলে এলো। এ কি আঙ্কেল, তুমি খাচ্ছ কেন? তুমি কি আমার কথায় খুব বেশি কষ্ট পেয়েছো? সরি গো, সরি। সরি আঙ্কেল, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু আসলে রাগ উঠলে মাথাটা ঠিক থাকে না, তাই বলবাল বলে ফেলি। এই এতগুলা সরি। তুমি চাইলে আমাকে আরেকটা থাপ্পড় মারতে পারো, তবু তুমি কান্না করো না। নীর নির্বনকে জড়িয়ে ধরলো। এতে দুইজনেরই কেমন যেন একটা ফিল হলো। না বাবা, তোমাকে আমি আর মারতে পারবো না, কারণ তোমার নাম নির্বন। কেন আমার নাম নির্বন বলে আমাকে মারবে না কেন? কারণ আমার ছেলের নামও নির্বন, তাই। কি হলো? এখন তো আর আমার কখনো বিয়েই হবে না, কারণ তুমি আমাকে আর থাপ্পড় মারবে না। মানে কেন? থাপ্পড়ের সাথে বিয়ের কি সম্পর্ক? আরে বুদ্ধু, এক গালে থাপ্পড় দিলে তো বিয়ে হয় না, আর তুমি তো আমাকে আর একটা থাপ্পড় দিবে না, তাই আমারও বিয়ে হবে না। নির্বনের এমন মিষ্টি মিষ্টি কথা শুনে নীর হো হো করে হেসে উঠল। আজকে 8টা বছর পর নীর এমন মন খুলে হাসলো। নীরের এই হাসি দেখতে নির্বনের বেশ ভালো লাগছে। ও নীরের দিকে তাকিয়েই রইল। নীর দেখলো যে নির্বন ওর দিকে তাকিয়েই আছে। নীর হাসি থামিয়ে বলল, কি দেখছো? আমার স্বর্গ। বলেই নির্বন নিজেই থমথম খেয়ে গেল। না মানে সরি আঙ্কেল, আসলে আমার মামুনি আমাকে, আর আমি আমার মামুনিকে এটা বলি তো, তাই তোমাকে বললাম, রাগ করো না প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল, আমি এখন আসি, বাই। নির্বন ওর দলবল নিয়ে চলে গেল। নীর ডুবে গেল অতীতে। নির্বন যেভাবে ওর দিকে আজকে তাকিয়েছিল, মেরিনও অমন করেই তাকিয়ে থাকতো। নীর যদি জিজ্ঞেস করতো যে পড়ে ধরে কি দেখো, তখন মেরিন জবাবে বলতো, আমার স্বর্গ। আসলে নির্বন যখন খিলখিল করে হাসে, তখন ওকে ওর বাবার নীরের মতোই লাগে। আর তাই তখন মেরিন মুগ্ধ চোখে নির্বনের দিকে, নির্বন যদি জিজ্ঞেস করে যে মামুনি কি দেখছো, তখন মেরিন জবাব দেয় যে আমার স্বর্গ। মায়ের মতো করে নির্বনও মায়ের মুখের দিকে, হাসির দিকে তাকিয়ে থাকে। আর মেরিন জিজ্ঞেস করলে নির্বনও বলে যে আমার স্বর্গ। অনেকেই বুঝে গেছে যে আড়াল মেরিন। আবার অনেকে কনফিউজড। সকল কনফিউজড এখনই ক্লিয়ার করে দিচ্ছি। মেরিনই আড়াল। 8 বছর আগে সেদিন সকালে যখন মেরিন সব ছেড়ে ছুড়ে চলে এসেছিল, তখন তার সাথে নিজের নামও পরিবর্তন করে আড়াল রেখেছিল। কারণ মেরিন নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিতে চাচ্ছিল, পাওয়ার ছিল, তাই সহজেই কাজটা তাড়াতাড়ি করতে পেরেছিল। মেরিন দাদু ভাইয়ের সাথে 12 বছর কলকাতা ছিল। সেখানে ওদের ছোট একটা বাড়িও আছে, তাই মেরিন সব ছেড়ে ছুড়েই সেখানে চলে আসে। খান পরিবারের একটা টাকাও মেরিন নিয়ে আসেনি, কোনো টাকা পয়সা আনেনি। শুধু মেরিন হওয়ার পর মামা আর দাদু ভাই যে পলিসি করেছিল, সেই টাকা আর ছোটবেলার বৃত্তির টাকা ব্যাংকে রেখে যে টাকা হয়েছিল, সেগুলো নিয়ে মেরিন কলকাতা গিয়েছিল। যাই হোক, কলকাতা গিয়ে মেরিন নতুন করে জীবন শুরু করে। মেরিন মরে গিয়ে আড়াল জন্ম নেয়। এখন আসি নির্বনের মামা, মানে মেরিনের ভাই। মেরিনের ভাই আর কেউ না, জন। হ্যাঁ, জনই মেরিনের ভাই। বডিগার্ড। এই বডিগার্ড শব্দের অর্থ হলো দেহরক্ষী। জন মেরিনের সত্যিকারের অর্থে বডিগার্ড, যে জীবন দিয়ে হলেও নিজের ম্যাডামকে সুরক্ষিত রাখে। মেরিন চলে যাওয়ার আগে জনকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়, কারণ জনের কাছে মেরিন অনেক ঋণী। তাই জন যেন জীবনে কিছু করতে পারে, তাই জন্য মেরিন জনকে টাকা দিয়ে এসেছিল। মেরিন কত থাপ্পড় মেরেছিল, কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু জন সবসময় মেরিনকে নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছে। তাই তো নিজের বডিগার্ড হওয়ার দায়িত্ব শেষ করে নিজের স্ত্রী সন্তান নিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করতে কলকাতা চলে যায়। মনি জনেরই মেয়ে। মেরিনের দেওয়া সেই টাকা দিয়ে জন ব্যবসা শুরু করে, সফল হয়। তাই সে সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন। নির্বন 6 মাস হওয়ার পর্যন্ত মেরিন জনের বাড়িতেই ছিল, কিন্তু এরপর নিজের বাড়িতে চলে আসে। মেরিনও এখন জনকে নিজের ভাই মনে করে। জনের স্ত্রীও ভীষণ ভালো। জন নিজের সাথেই মেরিনকে রাখতে চেয়েছিল, কিন্তু মেরিন রাজি হয়নি। মেরিন নিজেকে বিলীন করে আড়ালকে তৈরি করে।
মেরিন যেমন ছিল তার সম্পূর্ণ বিপরীত হলো আড়াল। মেরিন তার আড়ালের মধ্যে কোনো মিল নেই। মেরিন আর আড়ালের মধ্যে কোনো মিল নেই, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো নীরের প্রতি ভালোবাসা। মেরিন যতটা নীরকে ভালোবাসতো, আড়ালও ঠিক ততটাই ভালোবাসে। বলতে গেলে মেরিনের থেকে আড়াল নীরকে বেশি ভালোবাসে, কারণ নীর আড়ালকে নির্বন দিয়েছে, যা আড়ালের বাঁচার একমাত্র অবলম্বন। পরদিন নীর আজও নির্বনের সাথে দেখা করতে সেই পার্কে এসেছে। নির্বন বন্ধুদের জন্য আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছে, তখন দেখলো যে ছোট্ট একটা 3 পায়ের খরগোশ রাস্তায় পড়ে আছে আর একটা গাড়ি ছুটে আসছে। নির্বন সব আইসক্রিম ফেলে দৌড়ে খরগোশটাকে বাঁচাতে ছুটলো, খরগোশটাকে কোলে তুলে নিল। তবে দুর্ভাগ্যবশত একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগলো। নির্বন গিয়ে ছিটকে পড়লো, মাথার মধ্যে প্রচুর ব্যথা পেল। ওর মনে হলো যে মেরিনে অ্যাক্সিডেন্টটা হলো। নীর জোরে মেরিন বলে চিৎকার করে উঠল। এরপর নির্বনকে নিয়ে হাসপাতালে গেল, এমনকি নিজে রক্তও দিল। এরপর নির্বনের ব্যান্ডেজ করা চেহারাটাও একবার দেখলো। এরপর ছুটলো সেই ড্রাইভারের কিয়ামত আনতে। এদিকে ছেলের খবর পেয়ে সবকিছু ছেড়ে ছুঁড়ে পাগলের মতো ছুটে এলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। তেমনভাবে কোনো ক্ষতি হয়নি বলে পরদিন সকালে নির্বনকে রিলিজ দেওয়া হলো। ছেলের জন্য 15 দিনে ছুটি নিল মেরিন। 15 দিন পর নীর নিজেই কাজ করে দেশে ফিরবে। আজকে এয়ারপোর্ট যাচ্ছে, পথের মধ্যে একটা ট্রাকের সাথে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো। নীরকে হসপিটালে নেওয়া হলো। ইন্দি হসপিটাল। 15 দিন পর মেরিন হাসপাতালে এলো। রুগী টুগি দেখে বাসায় ফিরেছে। তখন দেখলো যে ট্রলিতে করে একটা রক্তাক্ত রুগীকে নিয়ে আসছে, যা দেখে মেরিনের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। কারণ মেরিন এখন একদম রক্ত দেখতে পায় না। মেরিন চোখ মুখ খিচে অন্যদিকে মুখ ঘুরে সামনে বাড়তে লাগলো। আসলে এটাই নীরের খুব সামান্য জ্ঞান ছিল, তাইও মেরিনের মুখটা দেখতে পেল, তাই মুখে হাসি ফুটে উঠল। মেরিনের মুখ দেখতেই জ্ঞান হারিয়ে ফেলল। মেরিন এগিয়ে যাচ্ছে, তখন ওর আঙুলের সাথে কারো আঙুল বেজে গেল, আর সাথে সাথে মেরিন থেমে গেল। কারণ এই স্পর্শ ওর চিরজানা। ঘুরল, আর ঘুরে যা দেখলো তা দেখার জন্য মেরিন মোটেও প্রস্তুত ছিল না। নীরের রক্তাক্ত শরীর মুহূর্তেই মেরিনের দুনিয়া ঘুরে গেল। 8 বছর এই মুখটা এভাবে দেখার জন্য জড়িয়ে ধরে বলছিল না। নীরের টলে নিয়ে যাওয়া হচ্ছে। মেরিন সবটা বলল। জন একটু চিন্তিত হলো মেরিনকে। মেরিনের মনে হচ্ছে কেউ ওর জীবনটা নিয়ে যাচ্ছে। ওদিকে নীরের অ্যাক্সিডেন্টের কথা শুনে নিহাল, নীলিমা, কবি, কণিকা দৌড়ে কলকাতায় এলো। হাউমাউ করে জ্ঞান ফিরতেই মেরিন বলে চিৎকার করে উঠল। নিজের হাতে নীরের সার্জারি বুঝতে পারলো যে এটা কেবলই নীরের, কারণ ডাক্তার আড়াল জানে, নীরের মন জানে যে এটা হাসপাতাল থেকে রিসিং নিয়ে দৌড়ে বাসায় চলে গেল। 15 দিন পর হাসপাতাল থেকে রিজাইন নিয়ে দৌড়ে বাসায় চলে গেল। নির্বনকে দেখার জন্য ঘরে ঢুকে দরজা রেডি হয়ে বের হচ্ছে। এদিকে জনের কাছে খবর চলে গেল কণিকার কথা ফেলতে পারে না, কারণ মেরিন বলেছিল। তার মধ্যে তখনই বাবাকে দেখবেন করে বলল। নীর, নিহাল আর কবির হাঁটতে বের হলো। নীর, নিহাল আর কবির হাঁটতে বের হলো সেই পার্কে। নীর গিয়ে দেখলো যে নির্বন বন্ধুদের সাথে মিলে কি যেন করছে। আমি এখনই আসছি। নির্বন, নীর, নিহাল জলকে সালাম ফেলে মেরিনদের বাসায় চলে গেল। গিয়ে দেখলো নির্বন রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে নিহাল আর কবিরের পা ধরে সালাম করে বলল, মামুনি দরজা খোলো না। কবির নির্বনের মধ্যে ছোট মেরিন আর নিহাল যেতেই নির্বন দৌড়ে ওর কাছে গিয়ে বাচ্চাদের নিয়ে ওরা আড্ডা দিতে লাগলো। দেখো না আমার মামুনি দরজা খুলছে না। পরদিন নির্বনের আমি যাব না, আমার মামুনিকে ফেলে আমি যাব না। বসা আর মামা আমি তোমার মামুনিকে নিয়ে এখনই আসছি। না, পরদিন নির্বনের প্রোগ্রাম শুরু হলো। মেরিন এক সারিতে বসা আর নীর, নিহার, কবির অন্য সারিতে, সবাই সামনে ছিল। মেরিন দরজাটা দাঁড়িয়ে গোল কেটে মানুষ হয়ে এসেছে। দেখলো যে মেরিন দেওয়ালের সাথে হিলাতে সবাই অনেক এক্সাইটেড হয়ে গেল। নির্বন কাগজটা তুললো। নির্বন কাগজ দৌড়ে মেরিনের কাছে হয়ে গেল, থমকে গেল, কারণ তাতে বাবা শব্দটা লেখা ছিল। তুই তো বাবা জানিস যে কেমন তোর হয় চোখের সেটা পানি আমরা সহ্য হয় না। বলবে বল না বোন আমার। সময় শুরু হয়ে গেল, কিন্তু নির্বন চুপ। মেরিন ইশারা করে বলছে বলতে, টিচাররাও বলছে বলতে, কিন্তু নির্বন চুপ, চোখে পানি টল।